গণতন্ত্র মঞ্চ যদি তার নিজের রাজনীতি বাদ দিয়ে সে অন্য রাজনীতিকে গুরুত্বপূর্ণ করে তোলে, তাইলে গণতন্ত্র মঞ্চে আর আসলে থাকার কোনো প্রয়োজন নাই। এখন যে ছাত্ররা এবং ধরেন অনেকাংশে ছাত্ররা এবং বিএনপি প্রায় মুখোমুখি একটা জায়গা দাঁড়াইছে, আমরা মনে করি গণতন্ত্র মঞ্চের একটা বড় ভূমিকা নেওয়ার আছে যে এই যে মুখোমুখি অবস্থান থেকে দুইটা অংশকে আসলে নিউট্রাল করা এবং তাদের মধ্যে আসলে একটা জাতীয় স্বার্থে জাতীয় সমঝোতা করার জন্যে গণতন্ত্র মঞ্চের ভূমিকা নেওয়ার আছে। তার কোনো দিকে হেলে পড়া উচিত না, না ছাত্রদের দিকে না বিএনপির দিকে। তার সম্পর্কে তার রাজনীতি নিয়ে, জনগণের রাজনীতি নিয়ে তার স্ট্রেট লাইনে থেকে জনগণের স্বার্থে এই সমস্ত শক্তির মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সেগুলি মিনিমাইজ করার একটা ভূমিকা গণতন্ত্র মঞ্চ নিতে পারে। জনপ্রিয় ইউটিউবার পিনাকি ভট্টাচার্য বিএনপির 31 দফা নিয়ে প্রশ্ন তুলেছেন। প্রশ্ন হচ্ছে, বিএনপির 31 দফা নিয়ে আপনার রাষ্ট্র সংস্কার আন্দোলনের মত কি? না, 31 দফা নিয়ে আমরা বিএনপিকেও ইনফরমালি এটা বলছি, মঞ্চকেও আমরা বলছি। 31 দফা হচ্ছে, আপনি দেখেন যে 31 দফা হচ্ছে গণতন্ত্র মঞ্চ বিএনপি যখন যুগপৎ আন্দোলন করতে যাবে তখন আমাদের দিক থেকে আমরা বলছি যে আসলে আপনাদের যে রাজনীতি, আপনারা তো শুধুমাত্র সরকার পরিবর্তনের রাজনীতি করেন, কিন্তু জনগণ তো আর সরকার পরিবর্তনের জন্য শুধু সরকার পরিবর্তন, শুধু নির্বাচনের জন্যই আর আন্দোলনে যুক্ত হবে না। এটা আমাদের আগের রিডিং। তাইলে কি করতে হবে? আমরা বলছি যে তাইলে ইলেকশন প্লাস একটা জায়গায় আপনাকে আসতে হবে। ইলেকশন চাই আমরা, কিন্তু ইলেকশন শুধু ইলেকশন চাই না, আরও কিছু পরিবর্তন চাই, রাষ্ট্রের কিছু মেরামত চাই, সংস্কার চাই। এইটা নিয়ে ওনাদের সাথে আলাপ আলোচনার ভিত্তিতে একসময় একটা ড্রাফট কমিটি করা হয় এবং ড্রাফট কমিটিতে অনেক দিন ধরে, এটা আমি লম্বা করবো না আলাপটা, সেটার আমি একজন সদস্য ছিলাম, সৌভাগ্য কিংবা দুর্ভাগ্যক্রমে। অনেক দিন ধরে আলাপ আলোচনা করে এটার সব কিছুর ফয়সালা করা যায়নি, কিন্তু 31 দফাতে কিছু কিছু প্রশ্নে ভিন্ন মত সহ আমরা গণতন্ত্র মঞ্চ একরকমের 31 দফা, ওনাদের এক রকমের 31 দফা, কিন্তু মোটা দাগে অনেকগুলো মিল নিয়ে আমরা একসাথে কাজ করা শুরু করলাম। অভ্যুত্থানের পরে যখন আসলে 31 দফার কথা বিএনপি দিক থেকে বললো, তা আমরা তাদেরকে বলছি যে আপনার তো 31 দফাকে আপনার রিকাস্ট করতে হবে, আপনার তো এটাকে পুনর্বিন্যাস করতে হবে। তখন পর্যন্ত ধারণা ছিল আপনারা আন্দোলনের নেতৃত্ব দিতেছেন, শেখ হাসিনা পদত্যাগ করবে, একটা তত্ত্বাবধায়ক সরকার হবে, তার অধীনে নির্বাচন হবে, আপনারা একটা জাতীয় সরকার করবেন সবাইকে নিয়ে, তারপরে কমিশন করবেন এবং কমিশনের ভিত্তিতে আপনারা সংবিধানের এক ধরনের সংস্কারের জন্য কাজ করবেন। আমাদের ভিন্ন মত ছিল, গণতন্ত্র মঞ্চের মধ্যে আমাদের আলাদা মত ছিল, কিন্তু আমরা যেহেতু হাসিনা বিরোধী লড়াইটা ঐক্যবদ্ধভাবে করতে চাচ্ছিলাম এবং আমাদের ধারণা ছিল যে হাসিনাকে সরানোর আগ পর্যন্ত কোনো সংস্কার সম্ভব না, সেই জায়গা থেকে আমরা আমাদের প্রচণ্ড বিরোধিতা সত্ত্বেও এটাকে আমরা মেনে নিই, কারণ সংস্কারের ধারণাটাকে তখন বাংলাদেশের রাজনীতিতে আমরা জনপ্রিয় করতে চাইছি। এইবার যখন আসলে জানুয়ারি মাসে এটার আমরা ফেল করলাম, তারপরেই আমরা এটাকে রিকাস্ট করার কথা বলছি, মঞ্চকে বলছি। সেইটা হয় নাই, অনেক দিন ধরে বসাবসি হইলো, ধরেন ওনারা রিভিউ করার জন্য সময় নিচ্ছে, আমরা রিভিউ করার জন্য সময় নিচ্ছি, রিভিউ তারা করতে পারে না, শেষ করে নাই। অভ্যুত্থানের পরে ওনারা আবার 31 দফার কথা যখন বললো, তখন আমরা বলছি আমাদের জায়গা থেকে যে এইবার তো আপনি 31 দফার জায়গায় আর নাই, জনগণের মধ্যেও নতুন আকাঙ্ক্ষা তৈরি হয়েছে, কেউ কেউ তো পুরো নতুন সংবিধান চায়, আর আপনারা তখনকার জায়গায় পড়ে আছেন, 7 তারিখের আগের জায়গায় পড়ে আছেন। তো সেই দাবির অনেকগুলো তো ধরেন এমনিই পূরণ হয়ে গেছে। ধরেন একটা দাবি ছিল শেখ হাসিনার পদত্যাগ বা অপসারণ, তো শেখ হাসিনা তো চলে গেছে। ধরেন আপনি কমিশন করতেন, আপনি মনে করছেন যে কমিশন করবেন, তা এখন তো 11টা কমিশন হয়ে গেছে, তাদের রিপোর্ট আসবে, তা আমরা কি আবার ক্ষমতায় গিয়ে আবার কমিশন করব? বা জাতীয় সরকার, তখন হাসিনার বিরুদ্ধে একটা জাতীয় সরকারের পরিস্থিতি ছিল, আজকে কি একটা জাতীয় সরকার হবে নির্বাচনের পরে? কারা করবে, কারা কার সাথে জাতীয় সরকার করবে, সেটার ভিত্তি কী হবে? এগুলো আলাপ হওয়ার একটা নতুন বাস্তবতা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে আমরা ওনাদেরকে বলছি যে আপনারা 31 দফা আপনাদের রিরাইট করতে হবে, আমাদেরও এটা নিয়ে আমাদের কথা আছে। ওনারা ওই জায়গাটায় আর আসে নাই। ধরেন ওনাদের 31 দফার মধ্যে একটা দাবি কি, আমরা যেটা নিয়ে ধরেন সিরিয়াসলি আপত্তি করছি, সেটা হচ্ছে ওনাদের 31 দফার মধ্যে ধরেন পরপর 2বারের বেশি কেউ এমপি হইতে পারে, আরে মন্ত্রী প্রধানমন্ত্রী হতে পারে। তা আমরা তো বরাবর বলছি, তখনও বলছি পরপর 2বার মানে কি, তার মানে তো যে এরকম চলতেই থাকবে, অনন্তকাল চলতে থাকবে। বাংলাদেশে যদি নির্বাচনটাকে আপনি সুস্থ স্বাভাবিক দ্বারাই করতে দেন, তাহলে পরপর কারো পক্ষে 2বার প্রধানমন্ত্রী হওয়াই প্রায় সম্ভব। প্রতিবারই এটা মানুষ পাল্টায় ফেলবে, দল পাল্টায় ফেলবে, এটাই অভিজ্ঞতা।
তো এইটা তো একটা শুভঙ্করের ফাঁকি। এরকম ধরেন ৭০ অনুচ্ছেদ নিয়ে আমরা বলছি যে ৭০ অনুচ্ছেদে কেবলমাত্র সরকারের বিরুদ্ধে অনাস্থা দেওয়া ছাড়া বাকি সমস্ত ক্ষমতা সংসদ সদস্যদের দিয়ে দিতে হবে। উনি ভোট দিতে পারবে, সরকারের বিরুদ্ধে যাইতে পারবে, এমনকি প্রধানমন্ত্রীর বিরুদ্ধে যাইতে পারবে। সরকার পড়ে যাবে না, ওইখান থেকে আরেকজন প্রধানমন্ত্রী হবে। কিন্তু একজন প্রধানমন্ত্রী ধরেন আমি চোর, আমার বিরুদ্ধে অভিযোগ হলো আমি চোর, তা আমার বিরুদ্ধে আমার দলের লোকজন ভোট দিতে পারবে না। আমাকে অপসারণ করলেই, আমরা শুধু চাইছি যে আমি প্রধানমন্ত্রী, আমাকে অপসারণ করলে এই দলের ক্ষমতা থেকে চলে যাবেন, এই দলের আরেকটা ভালো মানুষ তারা প্রধানমন্ত্রী হইতে পারবে। এইটুকু পর্যন্ত পরিবর্তনের ক্ষমতাটা রেখে বাকি ৭০ অনুচ্ছেদটা আমরা পরিবর্তন চাই। আমরা চাই সংসদ সদস্যরা মন খুলে এলাকার মানুষের পক্ষে ভোট দেবে, দেশের পক্ষে ভোট দেবে, জনগণের পক্ষে ভোট দেবে। এইটা ওনারা তো কোনোভাবেই মানবে না। ওনাদের কথা হচ্ছে যে সংসদের ধরেন অনাস্থা প্রস্তাব, অর্থ বিল মানে বাজেট, তারপরে হচ্ছে ধরেন জাতীয় নিরাপত্তা এবং সংবিধান পরিবর্তনের জন্য যে ধরনের সংশোধনের জন্য যখন আসলে ভোটের প্রশ্ন আসবে, এই 4টাতে কোনো সংসদ সদস্য দলের বাইরে যাইতে পারবে না। আর বাকি কিসে কিসে যাইতে পারবে এটা তারা ভাববে। তো এইটা তো আমরা মনে করি যে সংসদের আর এর কোনো সংসদ থাকার অর্থ নয়। সংসদ সদস্যের নির্বাচিত হয়ে তো তার কোনো লাভ নাই, এটা তো কোনো কথাই বলতে পারবে না। আমরা যেরকম মনে করি যে সংসদ সদস্যদের আইন বানানোর বাইরে আর কোনো ক্ষমতা থাকার দরকার নেই, স্থানীয় সরকারের কাছে সমস্ত উন্নয়নের ক্ষমতা দিয়ে দিতে হবে। কারণ এইগুলি নিয়ে তো তাদের সাথে পার্থক্য আছে, এবং এখন তো মানুষ এগুলি ধরেন ব্যাপকভাবে চায়। এইটার সাথে তো কতটা ওনারা আসতে পারে, বিএনপি কতটা আসতে পারে, আগে আসতে পারে, বিএনপিকে আগে আসার চিন্তা করতে হবে। যারা একদম নতুন চায় তারাও আসলে কতটা ছাড় দিয়ে জাতির আকাঙ্ক্ষার সাথে কতটা সাযুজ্যপূর্ণ করা যায় সেটা করতে হবে। সেই ক্ষেত্রে পিনাকি আসলে ওনাদের 31 দফার কী সমালোচনা করছে আমি দেখতে পারি, আমি সরি, আমি সমস্ত প্রোগ্রাম এখন দেখতে পারি না। কিন্তু আমাদের জায়গা থেকে আমাদের সমালোচনাগুলির যা দিকটা আমি আপনাদের বলতেছি যে আমরা মনে করি না যে 7 জানুয়ারির আগের যে 31 দফা ছিল, অভ্যুত্থানের পরে সেই 31 দফার উপরে দাঁড়ায় বাংলাদেশের রাজনীতি করা যাবে, এটা আমরা বিশ্বাস করি না। আমরা মনে করি 71-এর আগে যেরকম যেটা নিয়ে এখন 72 সালের সংবিধান নিয়ে যে সমালোচনাটা হয়, যে 71 সালে যারা সংবিধান বানানোর জন্য নির্বাচিত হয়েছিল, যুদ্ধের পরে তারাই এসে আসলে একটা স্বাধীন দেশের সংবিধান বানাবে, এইটা যেরকম এখন মনে করা হয় যে এই অধিকার তাদের স্বাধীন দেশের সংবিধান বানানোর ক্ষেত্রে এই অধিকারটা ছিল নাই, তাদের থাকা উচিত ছিল না। আজকেও অভ্যুত্থানের আগের যে কর্মসূচি ছিল, অভ্যুত্থানের পরের বাংলাদেশ, যে বাংলাদেশ এখানকার জনগণ ছাত্ররা নতুন করে নির্মাণ করার জন্যে জীবন দিয়ে তারা আসলে এই বিজয়টা আনছে, সেই বাংলাদেশে আপনি পরাধীন সময় যে আন্দোলন করছেন আপনি সেই আন্দোলনের কর্মসূচি দিয়ে এই বাস্তবতাকে আসলে আপনি ধরতে পারবেন না। এটা পরিবর্তন করতে হবে, আপগ্রেড করতে হবে, ওনাদেরও আগে আসতে হবে। আর যাদের অনেক বেশি আকাঙ্ক্ষা তাদের বাস্তবতাটা বুঝতে হবে যে সেইখানে মানুষকে টাইনে নিয়ে যাইতে হবে ধাপে ধাপে। এখনই তারা ইচ্ছাগুলো নিতে পারবে না, সবাই প্রস্তুত না, কারণ সংবিধান সবার সম্মতিতে হইতে হয়। গুঞ্জন শোনা যাচ্ছে জনপ্রিয় গণতন্ত্র মঞ্চের ভাঙন। যেহেতু এটা গুঞ্জন শোনা যাচ্ছে, এই বিষয়ে কি পরিষ্কার করবেন যে আসল ঘটনাটা কি? না, আপনার এইটা ধরেন এখনো পর্যন্ত গণতন্ত্র মঞ্চে ভাঙন বিষয়টি এরকম যে গণতন্ত্র মঞ্চ এই তর্কটা আমরা আগে তুলছি, গণতন্ত্র মঞ্চের মধ্যে এই তর্কটা আমরা করছি, এটা আমাদেরই ধরেন এই দায়িত্ব অনেকটা আমাদের। আমরা গণতন্ত্র মঞ্চকে বলতে চাইছি, গণতন্ত্র মঞ্চের আপনি স্লোগানটা মনে করেন, গণতন্ত্র মঞ্চ একেবারে একটা পিন পয়েন্ট একটা স্লোগান দিত, সরকার এবং শাসন ব্যবস্থা বদলের রাজনীতি করতে হবে, বা সরকার এবং শাসন ব্যবস্থার বদল করতে হবে, এই হচ্ছে গণতন্ত্র মঞ্চের মূল বক্তব্য। আমরা গণতন্ত্র মঞ্চকে বলছি সরকারের পরিবর্তন হয়ে গেছে, এখন গণতন্ত্র মঞ্চের কাছে একটা রাজনীতি অবশিষ্ট আছে, একটা দায়িত্ব কর্তব্য, যেটা সে ঘোষণা দিছিল, শাসনতন্ত্র পরিবর্তনের রাজনীতি। তাহলে তার মূল রাজনীতি হওয়ার কথা হচ্ছে সংবিধানের পরিবর্তনের জন্য সে আসলে কি করতে চায়। অন্য রাজনৈতিক দলের সাথে তার বসতে হবে, অন্য সংগঠনের সাথে তার বসতে হবে, সমস্ত জাতিকে আসলে তার বলতে হবে যে কিভাবে শাসনতন্ত্র পরিবর্তন হবে। আমরা যেটা দেখি গণতন্ত্র মঞ্চ সেই জায়গাটার মধ্যে ফোকাস না করে, তারা এই রাজনীতিটা না করে অন্যান্য জিনিসকে এর চাইতে গুরুত্ব দিয়ে কাজ করছে।
এটা নিয়ে আমাদের দীর্ঘদিনের ধরেন গণতন্ত্র মঞ্চের সাথে একটা অভ্যন্তরে আমাদের মধ্যে এক ধরনের যেটা হয় একটা জোটের ভেতরে আমরা গণতান্ত্রিক পদ্ধতিতেই এই তর্কটা চালায় আসছি। কিন্তু আমাদের নিজেদের দলের মধ্যে এইটা এরকম একটা বাস্তবতা মানে একটা চাপ তৈরি হয়েছে যে আমরা দীর্ঘদিন এখানে এইরকম একটা সময়ে যে সময়ে জনগণ আসলে গণতন্ত্র মঞ্চের কাছ থেকে তার রাজনীতিটা চায়, সেই রকম একটা সময়ে গণতন্ত্র মঞ্চ নিজে এই কাজটা করতেছে না, আমরাও এটার জন্য সেইভাবে কাজ করতে পারতেছি না। এইরকমই যদি হয়, গণতন্ত্র মঞ্চ যদি তার নিজের রাজনীতি বাদ দিয়ে সে অন্য রাজনীতিকে গুরুত্বপূর্ণ করে তোলে, তাইলে গণতন্ত্র মঞ্চে আর আসলে থাকার কোনো প্রয়োজন নাই। আমরা যেটা মনে করি আমাদের দলের মধ্যে এগুলি নিয়ে ধরেন মত পাল্টা মত আছে যেটা থাকে, আমাদের এখন পর্যন্ত চেষ্টা হচ্ছে আমরা চাই যে গণতন্ত্র মঞ্চের মধ্যে অনেক আন্তরিক শক্তি আছে, অনেক রাজনৈতিক দল আছে বলে আমরা মনে করি যারা আসলে তাদের মধ্যে এক ধরনের বিভ্রম থাকতে পারে, বিশ্লেষণের পার্থক্য থাকতে পারে, কিন্তু আন্তরিকতার ব্যাপারে আমাদের ধরেন আমরা বিগত কর্মী পর্যায়ে সংগঠক পর্যায়ে তাদের আন্তরিক চাওয়ার ব্যাপারে আমরা তো দীর্ঘদিন ওনাদের সাথে চলছি, মাঠ পর্যায়ের মানুষদের চিনি বা এদের হাত দিয়ে আমরা আসলে রাজনীতির মাঠে অনেকাংশে আবির্ভূত হয়েছি। তো আমাদের কৃতজ্ঞতা বোধ আছে তাদের প্রতি এবং আমরা জানি যে তাদের মানুষরা কী চায়। সেই জায়গা থেকে আমরা এখনও পর্যন্ত আশাবাদী যে এটা ভাঙ্গন পর্যন্ত হয়তো যাবে না। আমরা হয়তো ধরেন এইখানে জনগণের স্বার্থে যে রাজনীতিটা ধরেন এখন যে ছাত্ররা এবং ধরেন অনেকাংশে ছাত্ররা এবং বিএনপি প্রায় মুখোমুখি একটা জায়গা দাঁড়াচ্ছে, আমরা মনে করি গণতন্ত্র মঞ্চের একটা বড় ভূমিকা নেওয়ার আছে যে এই যে মুখোমুখি অবস্থান থেকে দুইটা অংশকে আসলে নিউট্রাল করা এবং তাদের মধ্যে আসলে একটা জাতীয় স্বার্থে জাতীয় সমঝোতা করার জন্যে গণতন্ত্র মঞ্চের ভূমিকা নেওয়ার আছে। তার কোনো দিকে হেলে পড়া উচিত না, না ছাত্রদের দিকে না বিএনপির দিকে, তার সম্পর্কে তার রাজনীতি নিয়ে জনগণের রাজনীতি নিয়ে তার স্ট্রেট লাইনে থেকে জনগণের স্বার্থে এই সমস্ত শক্তির মধ্যে যে সমস্ত ভুল বোঝাবুঝি তৈরি হচ্ছে সেগুলি মিনিমাইজ করার একটা ভূমিকা গণতন্ত্র মঞ্চ নিতে পারে এবং এটাই হচ্ছে এখন তার জাতীয় কর্তব্য, জাতীয় দায়িত্ব। সো আমরা এই দায়িত্ব যাতে আসলে গণতন্ত্র মঞ্চ পালন করে তার জন্য গণতন্ত্র মঞ্চের ভেতরে এখনও পর্যন্ত এই লড়াইটা অব্যাহত রাখছি। এইটা অনেকাংশে ধরেন রিজলভ হওয়ার পথে আলাপ আলোচনা চলতেছে। 18 পরে 25-এর মধ্যে আমরা আশা করতেছি, আপনি যেটা জানতে চাইছেন এটা একটা এসপার হবে 25-এর মধ্যে আমরা আশাবাদী যে এটা ভাঙতে হবে না। আমরা সবাই মিলে আমাদের যে প্রতিশ্রুত রাজনীতি, মানুষের যে রাজনীতি, এটাই আমরা করতে পারবো। কিন্তু দুর্ভাগ্য যদি ঘটে, আমরা যদি কোনো কারণে ওইরকম না পারি, তাইলে হয়তো ভবিষ্যৎ বলতে পারবে যে আমরা কীভাবে আমাদের রাজনীতি করব। কারণ আমরা কোনো কিছুর জন্য আমরা এটা বলতে পারি যে বাংলাদেশের সংস্কারের রাজনীতিটা আমরা কোনো শখের বশে করি না। আমরা মনে করি যে এইটা আমাদের বিশ্লেষণ, এটা আমাদের রাজনৈতিক অভিজ্ঞতা এবং এটা আমাদের সারসংক্ষেপ যে বাংলাদেশের এটা লাগবে, বাংলাদেশের জনগণের এটা লাগবে। আমরা কোনো কোথায় পদ পাবো, কোথায় কোন জায়গায় গেলে আসলে আমাদের নাম বড় হবে, কোথায় গেলে আমার সংগঠন বড় হবে, আমরা এগুলি কোনো কিছুকেই আসলে পরোয়া না করে বাংলাদেশের জন্য প্রয়োজনীয় কথাটা বলে এবং এর সাথে একটা সঙ্গতিপূর্ণ প্র্যাকটিস আমরা করতে চাই, সেইটা আমরা করার চেষ্টা করতেছি। তাতে ভবিষ্যৎ যা হয় আমি জানি না, তবে আমি আশাবাদী যে আমরা মঞ্চকে একসাথে নিয়ে, কারণ এখন মঞ্চের বেশিরভাগ সংগঠন এটা করার পক্ষে, তো আমরা করতে পারবো বলে আমরা মনে করি। জাতীয় পার্টি নিয়ে আপনার মূল্যায়ন কি? জাতীয় পার্টি তো আসলে একটা জাতীয় পার্টি তো আর কোনো পার্টি নেই, এটা তো একটা হচ্ছে ধরেন নিকৃষ্ট স্তরের দালালি, নিকৃষ্ট স্তরের একটা উল্লেখযোগ্য নমুনা হয়ে আছে। তো জাতীয় পার্টিকে মানুষ এমনি ধরেন পরিত্যাগ করছে, জাতীয় পার্টি আর পার্টি হিসাবে বাংলাদেশে আর এক্সিস্ট করে না। এটা একটা ধরেন আমাদের দেশের রাজনৈতিক দেউলিয়াত্বের একটা প্রকাশ হচ্ছে, জাতীয় পার্টির মতো একটা পার্টি মানে একসময় রাজনীতির মাঠে ছিল। আমি জনগণকে ধন্যবাদ জানাইতে চাই যে তারা অন্তত এই সমস্ত ছেঁচড়ামিকে আর রাজনীতি হিসাবে স্বীকৃতি দিতে রাজি না।